রতন বাবু, আমি আপনাকে আগেও বলেছি কোনো গ্যারেন্টি ছাড়া আমি লোন ইস্যু করতে পারবো না। ম্যানেজার সাহেব, আমি গত 15 বছর ধরে আপনার ব্যাংকের কাস্টমার। আপনার টাকা নিয়ে আমি পালিয়ে কখনো যাব না। স্যার, কোনো গ্যারেন্টি ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আপনার জন্য তো আমি ব্যাংকের রুল চেঞ্জ করতে পারবো না। কিছু তো একটা গন্ডগোল হয়েছে। উনি কি মারা যাচ্ছে নাকি? দাদা দাদা কি হলো? দাদা কি হলো? দাদা কি হয়েছে? আরে কি হলো? আরে দাদা কি মনে হলো? হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। আমার মনে হয় ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। হি ইজ ডেড। সিআইডি কে ডাকো। সরে যান প্লিজ, সরে যান। ওদিকে যান। একদিকে আসুন, সরে যান। সবাই একদিকে চলে আসুন। কাকা বাবু, কাকা বাবু, এই, কি হয়েছে এনার? উনি মারা গেছেন। মৃত্যু? এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি কে? আমি নিশান, আর উনি আমার কাকা মিস্টার রাহুল কুমার। আমি জানতাম যে এটাই হবে। তোমার কেন এমন মনে হচ্ছিল? শেষ কিছুদিন ধরে কাকা প্রচন্ড টেনশনে ছিলেন। কারোর সাথে কোনো কথা বলতেন না, কিছু প্রশ্ন হলে উত্তরও দিতেন না। তাই ওনাকে আমরা কোথাও একা যেতে দিতাম না। কিন্তু আজ এই ব্যাংকেরই ওনাকে কেউ মেরেছেন। এভাবে ব্যাংকের বদনাম আপনি করতে পারেন না। আমাদের ব্যাংকে কোনো খুনি নেই। তাহলে কি করে হলো এনার মৃত্যু? আচ্ছা, ব্যাংকে এক্স্যাক্টলি কি হয়েছিল? জানি না স্যার, উনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এখানে এসে পড়ে। যখন উনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখন উনি কোথায় ছিলেন? স্যার উনি উনি স্যার ওই করিডোর দিয়ে আসছিলেন। ওই ওদিকে কি আছে করিডোরে? স্যার ওয়াশরুম। ওয়াশরুম? সচিন, নিখিল, ওয়াশরুমটা চেক করো তো। স্যার সরে যান প্লিজ। Yes, please. স্যার, সিআইডিতে জয়েন করার আগে বেশ এক্সাইটমেন্ট ছিল। লাশ দেখেই খুনিদের ধরে ফেলবো, লাশ দেখেই বলে দেবো যে খুন কি করে হয়েছে। আর এখন? কিন্তু স্যার, লাশ আর খুন দেখে আমার অদ্ভুত একটা ফিলিং হয়। নিখিল, সিআইডি অফিসার হওয়া সকলের কম্য নয়। মনে জোর রাখতে হয়। কোনো ব্যাপার না, তুমিও শিখে যাবে। চলো। কি হলো স্যার? ওই দেখো, ফ্ল্যাশের ঢাকনাটা খোলা কেন? ব্যাগ? স্যার, এই ব্যাগটা খুনির নয় তো? হতে পারে, দেখো তো। এটা কি? চেকবুক তো, রাহুলের চেকবুক। আর এই দেখো, রাহুল ব্যাংক থেকে 30 লাখ টাকা বের করেছে। স্যার, ব্যাগটা তো খালি। মনে হচ্ছে খুনি টাকাও চুরি করেছে আর রাহুলকেও মেরে দিয়েছে। খুন ব্যাংকে হয়েছে, খুনি ব্যাংকেরই কেউ হবে। বডিটা উল্টাও দেখি। ইয়েস স্যার। এ কি? ঠোঁট তো কালচে নীল হয়ে গেছে। স্যার জিভও তো একই রকম হয়ে গেছে। জিভ আর ঠোঁট দুটোই কালচে নীল। ইনি কি এখানে কিছু খেয়েছিলেন? কিছু জানো তোমরা? জানি না স্যার, আমার সঙ্গে তো ওনার দেখাই হয়নি। হয়তো কেশব বলতে পারে। কেশব? না স্যার, আমি কিছুই জানি না এই ব্যাপারে স্যার। আর তুমি? কাকা বাবু তো আজ সকালে কিছু খাবারও খাননি। যখন এটা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছিলাম। কেন? তুমি বাইরে গাড়িতে কেন বসেছিলে?
অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং করার জায়গা পাচ্ছিলাম না, তাই আমি গাড়িতে অপেক্ষা করছিলাম। আর আধ ঘন্টা পরেও যখন উনি বাইরে এলেন না আর ওনার ফোনও লাগছিল না, তখন আমি এখানে এসে দেখলাম যে তারপরে স্যার এই দেখুন স্যার, বাথরুম থেকে এই ব্যাগটা পেলাম। আরে এটা তো আমার কাকাবাবুর ব্যাগ। এটা রাহুলের ব্যাগ? আগে হ্যাঁ, এই ব্যাগ থেকে এই চেকবুকটা পেলাম, যেখানে লেখা আছে রাহুল ব্যাংক থেকে 30 লাখ টাকা তুলেছে। 30 লাখ টাকা আজকে? হ্যাঁ স্যার, আর ব্যাগ পুরো খালি। ও, তার মানে হচ্ছে এই খুনটা টাকার জন্যই করা হয়েছে। হ্যাঁ স্যার, এই খুনটা খুব বড় প্ল্যান করে করা হয়েছে, খুব ভেবেচিন্তে। মনে হয় খুনি আগে থেকেই রাহুলের জন্য অপেক্ষা করছিল বাথরুমে। রাহুল 30 লাখ টাকা নিয়ে ওয়াশরুমের মধ্যে গেল কেন? হ্যাঁ, নিশ্চয়ই কেউ রাহুলকে বাধ্য করেছিল ওয়াশরুমে যেতে। এ কোনো ভেতরের লোকেরই কাজ মনে হয়। ম্যানেজার বাবু, আগে সিসিটিভি ঠিকঠাক কাজ করে তো? হ্যাঁ চলছে। আমরা এর ফুটেজ দেখতে চাই। এক মিনিট, একটুখানি রিওয়াইন্ড করো। ব্যাস। রাহুল হঠাৎ এইদিকে তাকিয়ে চমকে গেল কেন? মনে হচ্ছে ও চেনা জানা কাউকে দেখেছে। যেদিকে তাকিয়ে চমকালো সেদিকে ব্যাংকের দরজা, তাই না? হ্যাঁ স্যার। দরজার দিকে কোনো ক্যামেরা আছে? না স্যার, পুরো ব্যাংকে শুধু একটাই ক্যামেরা লাগানো আছে। ও ঠিক আছে, আবার প্লে করো। পজ করো। সচিন, যখন এ কোনো পরিচিত লোককে দেখলো তো তখন তারপরে টাকা গুছিয়ে নিয়ে হঠাৎ ওয়াশরুমের দিকে কেন দৌড়ে গেল? একটা কাজ করো, এটাকে রিওয়াইন্ড করে আবার প্লে করো। হ্যাঁ স্যার। এক মিনিট, এখানে একটু পজ করুন তো। স্যার, ও চমকানোর পর পাশে তাকালো কেন? এইবারে বুঝতে পারছি যে ব্যাপারটা কি। চলো। উল্টাও আবার। এবার বুঝলাম রাহুল ওয়াশরুমে কেন গেছিল। কেন গেছিল স্যার বাথরুমে? এই দেখো, এর শার্টের উপরে চা পড়ে গিয়েছিল, এই চায়ের দাগ ধুতে গেছিল। তার মানে ও যখন টাকা গুনছিল তখন কেউ ইচ্ছে করে ওর গায়ে চা ফেলে দেয় যাতে করে ও বাথরুমে যায়। কারেক্ট। আর যেই এ ওয়াশরুমে পৌঁছলো খুনি নিজে একে বিষ দিয়ে দিয়েছিল। এখানে ব্যাংকে চা কে সার্ভ করে? আমাদের পিয়ন জগন দেয়। জগন, আগে স্যার। রাহুল বাবুর শার্টে চা তুমি ফেলেছিলে?
আগে না স্যার, তাহলে কে ফেলেছে? আমি তো শুধু স্টাফদেরই চা দিই, তাও দিনে মাত্র 2 বার। কটার সময়? সকাল 9টার সময় আর দুপুর 3টের সময়। কিন্তু রাহুল তো মারা যায় 11টা নাগাদ। 11টায় কে চা দিল? যাই হোক না কেন, এই খুনে ভেতরের কোনো লোক জড়িত আছে, তোমার ব্যাংকেরই কোনো এমপ্লয়ি। শেষে ব্যাংকে গিয়ে বিষ খেলো, আর কোনো জায়গা পেল না। হ্যাঁ সেটাই তো, ওখানে গিয়ে বিষ খাওয়ার কি প্রয়োজন ছিল? ব্যাংকে গিয়ে বিষটা ছোঁয়ারই কি দরকার ছিল? ছুঁয়েছে মানে? হ্যাঁ, কিন্তু ব্যাংকেও আজকাল বিষ রাখে নাকি? নিশ্চয়ই রেখেছিল, তবেই তো মুখে লেগেছে। এই বিষটা বড্ড ছোঁয়াছে, স্কিনের মধ্যে দিয়ে শরীরের ভেতরে যায়, এটা চামড়ার ভেতর ঢুকে মারে। ও, তার মানে এই রাহুলের মৃত্যু বিষাক্ত কিছু খাওয়ার জন্য হয়নি? লাশের পেটে কোনো বিষ পাওয়া যায়নি। স্যার, যদি ও কোনো জিনিসকে ছুঁয়ে থাকে তাহলে ওর আঙুলেও নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো। দেখো, এই আঙুলের চিহ্নটা দেখো। তাহলে তো স্যার এখনই আমাদের ব্যাংকে ফোন করে বলা উচিত। আবার কেউ যদি ওই বিষাক্ত জিনিসটায় হাত দেয় তাহলে? না 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 না, ওই বিষাক্ত জিনিস শুধু রাহুলের জন্যই ছিল, না হলে অন্য কারোর উপরও তার প্রভাব পড়তো, তাই না? একটু দেখি তো ডক্টর সালুকে। এই দেখো, ডক্টর সালিকা, আপনার কাছে এখন কত টাকা আছে? কেন? ব্যাপারটা এত দূর গড়িয়েছে, সারিকার পার্সে পৌঁছে গেছে। আপনার পার্সে কত টাকা আছে প্লিজ বলুন। জানি না, হবে 2-3 হাজার। দিন দিন আমায়, আরে দিন তাড়াতাড়ি প্লিজ, নিয়ে আসুন। আমার হাতটা একটু ধুয়ে দাও তো। না, থ্যাংক ইউ। ও, বিষ নোটের মধ্যে ছিল। ইয়েস স্যার, রাহুল টাকা গুনছিল আর মাঝে মধ্যে আঙুলটাও ভিজিয়ে নিচ্ছিল। স্যার, ওই নোটগুলো তো ব্যাংকের লোকেরা রাহুলকে দিয়েছিল, তার মানে কোনো ব্যাংকের লোক এই কাজে জড়িত আছে। হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। আমার অবশ্য আগেকার একটা কেস মনে পড়ছে, যেখানেও অপরাধী ঠিক এইভাবেই খুন করেছিল, টাকায় বিষ মাখিয়ে। পুরো একটা কাজ করো, আমাদের সব রেকর্ড চেক করো, ওই কেসটার বিষয়ে খোঁজ নাও। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই খুনির নাম চাই। একটা কথা বলো নিশান, তোমার কাকা কি ধরনের মানুষ ছিলেন? আই মিন, মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার করতেন উনি? উনি অনেক বড় মনের মানুষ ছিলেন, কারোর সাথে কোনোদিনও লড়াই ঝগড়া করেননি। সবসময় সবার সঙ্গে মিলেমিশে থাকতেন উনি। স্যার, পেয়ে গেছি স্যার। স্যার, এমন একজন খুনি যে খুনগুলো ঠিক এভাবেই করে। এই টাকায় বিষ মাখিয়ে খুন করা, তারপর টাকা নিয়ে ফেরার হয়ে যাওয়া? হ্যাঁ স্যার। কি নাম কি তার? চন্দন। চন্দন? কিন্তু স্যার, চন্দন তো জেলের মধ্যে। জেলে রয়েছে? হ্যাঁ স্যার, এই ধরুন প্রায় 7 মাস আগে ওকে ধরা হয়েছিল। ও, এর মানে চন্দনের কোনো সঙ্গী আছে যেসব করছে? আচ্ছা নিশান, কে কে জানতো যে তোমার কাকা ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন? কেউ জানতো না, এমনকি আমিও জানতাম না যে আজ উনি ব্যাংক থেকে টাকা তুলবেন। কিন্তু তুমি তো গিয়েছিলে সঙ্গে। ড্রাইভার ছুটিতে ছিল, তাই উনি আমাকে বললেন যাওয়ার জন্য। কিন্তু তুমি ব্যাংকের ভিতরে যাওনি। আমি আপনাদের আগেও বললাম যে গাড়ি পার্কিং করার জায়গা পাচ্ছিলাম না,
তাই তাই আধ ঘন্টা ধরে ওনার জন্য গাড়িতে অপেক্ষা করছিলাম। এমনটা নয় তো যে তুমি জেনে শুনে গাড়িতে বসেছিলে? যখনই তোমার কাকা ব্যাংকের ভিতরে যায় তুমি খুনিকে ফোন করেছো আর খুনি তার কাজ সেরেছে। এসব আপনি কি বলছেন স্যার? আমি আমি করব কাকার খুন? আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে উনি আর বেঁচে নেই। জল খাও। স্যার, একটা ব্যাপার লক্ষ্য করেছেন আপনি? নিজের কাকার মৃত্যুতে এ একটু বেশি শোকাহত। খুব বুদ্ধিমান হয়ে গেছো ফ্রেডি তুমি। হ্যালো, কি আরো একটা লাশ ওই ব্যাংকেই? দেখেছো সচিন, একেও ঠিক একইভাবে মেরেছে। ঠোঁটে বিষের দাগ আর শার্টের ওপরে চায়ের দাগ। মিস্টার দীপক কি আজ টাকা তুলেছিল ব্যাংক থেকে? স্যার উনি আজ 20 লাখ টাকা তুলেছিলেন। 20 লাখ? এটা হচ্ছেটা কি তোমার ব্যাংকে? দুদিনে দুটো খুন হয়ে গেল, আর সেটাও একই পদ্ধতিতে। সেটা তো হয়েছে, আমরা তো বরবাদ হয়ে গেলাম। আপনার ব্যাংকের ব্যাপারে চিন্তা, দুটো লোক খুন হয়ে গেল, সে ব্যাপারে আপনার কোনো ভাবনা নেই? আফসোস হচ্ছে, সত্যি আফসোস হচ্ছে। কারোর উপরে সন্দেহ আছে? না। খুনি ব্যাংকেরই কেউ হবে। ব্যাংকের লোক কবে থেকে খুনি হয়ে গেল? তারাই শুধু মারা যাচ্ছে যারা ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা তুলছে। কেউ নিশ্চয়ই আছে তোমার ব্যাংকে যে খুনিকে আগে ভাগে বলে দিচ্ছে যে এই সময়ে এই লোকেরা আসবে টাকা তুলতে। থেকে কে সে লোক? হ্যাঁ, ঠিক আছে, আমরা নিজেরাই জেনে নেব যে খুনি আসলে কে। সচিন, সিসিটিভি ক্যামেরাতে যা কিছু রেকর্ড হয়েছে সব চেক করো, দেখি আজ এখানে কি ঘটেছিল। এক মিনিট রিওয়াইন্ড করো, এবার প্লে করো। এই লোকটা এখানে কি করছে? আমার এর প্রিন্ট চাই। স্যার, এই দেখুন স্যার, ব্যাংকে কে এসেছিল? চন্দন? কিন্তু ও তো জেলে ছিল না স্যার। না সচিন, 6 মাস আগে জেল থেকে পালিয়েছিল। তাহলে এই দীপক আর রাহুলের খুন চন্দনই করেনি তো? একবার এই লোকটাকে ভালো করে দেখে নাও। আজকাল কি এই ব্যাংকে যাওয়া আসা করে? দেখেছো একে? আমার ঠিক মনেও পড়ছে না। দেখো তো, তোমাদের মধ্যে কেউ একে দেখেছো? ভালো করে দেখো। এই ছবিটা কিন্তু এই ব্যাংকেই তোলা, ওই সিসিটিভি থেকে নেওয়া হয়েছে। ভালো করে দেখো। হ্যাঁ, কেউ যদি কিছু জেনে থাকো বলো। এই লোকটা দুটো খুন করেছে। না স্যার, আমরা কেউ কিছুই দেখিনি। আশ্চর্য ব্যাপার, এই চন্দন এই ব্যাংকেই এসেছিল, কিন্তু এই ব্যাংকের কেউই একে দেখেনি। সচিন, এক কাজ করো, আমাদের রেকর্ডে গিয়ে চেক করো চন্দনের এখনকার অ্যাড্রেসটা কি। আরে বসো, আমি দেখছি। আগে বলুন। চন্দন এখানেই থাকে? থাকতো, এখন থাকে না। আপনারা পুলিশের লোক? আমরা সিআইডি অফিসার। আসুন। বলুন, আবারও কি করেছে? আপনি তো খুব ভালো করে জানেন যে আপনাদের ছেলে 6 মাস আগে জেল থেকে পালিয়ে গেছে। জানি, ওর প্রত্যেকটা অন্যায় আমি জানি। ভগবান এমন ছেলে কোনো শত্রুকেও যেন না দেয়। এবার কি করেছে চন্দন? ও একটা ব্যাংকে 2 লোককে খুন করেছে। খুন? না, আমার চন্দন খুন করতে পারে না। বলো না ওনাদের। চুপ করো।
যে ছেলেটা জেল ভেঙে বেরোতে পারে সে খুন কেন করতে পারবে না? হ্যাঁ মাসিমা, ও ওই দুজনকে খুন করেছে আর ওই দুজনের টাকা নিয়ে পালিয়ে গেছে। আপনার ছেলে চন্দন ইদানিং এসেছিল এখানে? 1 মাস আগে এসেছিল। কি জন্য এসেছিল? আরে আমার ছেলে তো মার সঙ্গে দেখা করতে এসেছে, আবার কি? কি বলেছিল? কি আর বলবে, আমাদের দুঃখ দুর্দশা দেখে মাঝে কিছু টাকাও পাঠিয়েছিল আর একটা মোবাইল নম্বর। মোবাইল নাম্বার? হ্যাঁ, সেই জন্যে যাতে এই যদি কোনো সমস্যার মধ্যে থাকে যেন ওকে আমরা খবর দিই। ওই মোবাইল নাম্বারটা পেতে পারি? হ্যাঁ, 1 মিনিট। না না, শোনো না, শোনো, তুমি এরকমটা করতে পারো না। শোনো না, তুমি এরকমটা করো না। আমাকে বাধা দিও না। শোনো না, চন্দন তো আমাদের ছেলে, আমরা তোকে ভালোবাসি, তুমি ওকে ঠকাতে পারবে না। আমি ঠকাচ্ছি না, আমি আইনকে সহযোগিতা না, করছি। তুমি এরকমটা করো না। ছাড়ো না, উফ। এই নিন স্যার, আশা করব আপনি চন্দনকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনবেন। মোবাইল কোম্পানির এই জায়গাটাই বলেছিল, তাই না? হ্যাঁ স্যার, গোলাবাড়ি গোডাউন। চন্দনের সঙ্গে ওর সঙ্গীও থাকতে পারে, সাবধানে। চন্দন আর ওর চেলা চামুন্ডাদের জন্য আমি একাই যথেষ্ট স্যার, আপনি একটু চিন্তা করবেন না। দয়া স্যারের মার খাওয়ার পরেও তুই বেঁচে আছিস? তোকে তো আমি এই নে।
কি সিআইডি? আসতে দে ওদের। ফ্রেডি স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, গুলি জাস্ট ছুঁয়ে চলে গেছে। রাখ। এই, একদম নড়বি না, তাহলে আমি ট্রিগার টিপে দেবো। না দয়া না। স্যার আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনি একে মেরে দিন। চুপ! ইন্সপেক্টর দয়া, তুই আমায় কখনো মারতে পারবি না, আমি জানি। কি দয়া, চল চল। না দয়া না, গুলি চালাবে না, পুরোই লেগে যাবে। দেখো জিতে দাও ওকে। এই ছাড়। না দয়া, স্যার ও তো মরে গেল। জানতোই ধরতে চেয়েছিলাম, কিন্তু এ তার উপায়ই রাখলো না। ফ্রেডি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, সামান্যই লেগেছে। গুড জব। ব্যাংক থেকে লুট করা টাকা ওইখানেই কোথাও লুকিয়ে রেখেছে। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। ভয় পেও না, কিছু হবে না তোমার। আমরা সিআইডি অফিসার। কে তুমি? কি নাম তোমার? আমার নাম ডলি স্যার, ওরা আমাকে কিডন্যাপ করে রেখেছে। কবে কিডন্যাপ করেছে ওরা তোমায়? 3 দিন আগে আমাকে কিডন্যাপ করেছে, যখন আমি শপিং মল থেকে শপিং করে ফিরছিলাম। আমার বাবার কাছ থেকে ওরা 1 কোটি টাকা চাইছে স্যার। তোমার বাবা? আমার বাবার নাম মিস্টার বিজয়, উনি বিজনেসম্যান। মিস্টার বিজয়? ফ্রেডি, তুমি এক্ষুনি হসপিটালে যাও, ড্রেসিং করিয়ে নাও। ইয়েস স্যার। দয়া, ব্যাংকে লুট করা টাকাগুলো লুকিয়েছে কোথায়? আপনার মেয়ে ডলি সিআইডির হেফাজতেই আছে। আরে না 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 না, আপনার চিন্তা করার কিচ্ছু নেই। ডলি, যারা তোমাকে কিডন্যাপ করেছিল ওদের মধ্যে কি কোনো ব্যাংক লুট করার কথা হচ্ছিল? ব্যাংক লুট করার কথা না তো স্যার। একটু ভেবে বলো, হয়তো প্রচুর টাকা পয়সার কথা হচ্ছিল। স্যার ওরা তো 1 কোটি টাকার কথাই বলছিল, যেটা আমার বাবা ওদের দেবে বলেছিল। আই সি। আচ্ছা, কথাবার্তার মধ্যে কোনো আল্ট্রা ব্যাংকের নাম করা হয়েছিল? হ্যাঁ স্যার, আজ সকালে ওদের মধ্যে ঝগড়া চলছিল। চন্দন ওর বন্ধুদের বলছিল যে ও হঠাৎ করে ব্যাংকে গেলে সময়টা নষ্ট হবে। কি? ব্যাংকে গেলে সময় নষ্ট হবে? হ্যাঁ স্যার। কটা নাগাদ ঘটেছিল এটা? তখন স্যার 10টা মতো বাজে। 10টা নাগাদ হয়েছে? আর স্যার দীপকের খুন 11টায় হয়েছে। তার মানে হলো এই চন্দন 10টা নাগাদ ওখান থেকে বেরিয়েছিল। কিন্তু স্যার, চন্দন তাহলে এরকম কেন বললো যে ব্যাংকে গেলে সময় নষ্ট হবে? ওর তো প্ল্যান এটাই ছিল যে দীপককে মেরে টাকাটা হাতিয়ে নেবে। কিছু একটা এমন ব্যাপার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। স্যার হতে পারে দীপককে খুন করা চন্দনের প্ল্যানই ছিল না। স্যার, চন্দন যদি দীপককে নাই মেরে থাকে তাহলে ও সকালবেলা ব্যাংকে গিয়েছিল কেন? হতে পারে ওকে কেউ ডেকেছিল ওখানে। 1 মিনিট, চন্দনের পকেট থেকে আমরা ওর মোবাইল ফোন পেয়েছিলাম না? হ্যাঁ। ওটা নিয়ে এসো। যে কোনো অপরাধী একবারে একটাই অপরাধ করে সচিন। এই চন্দন 3 দিনের মধ্যে এই কিডন্যাপিং করেছে, 2টো খুন করেছে,
এই বিষয়টা একটু অদ্ভুত। স্যার তার মানে চন্দন শুধুমাত্র ডলিকে কিডন্যাপ করেছিল, ওই লোকটাকে খুন করেনি? হতে পারে। আমরা তো ওখান থেকে ব্যাংক থেকে লুট হওয়া টাকাও পাইনি। স্যার, বেলা 10:45টার সময় চন্দনের কাছে কারো ফোন এসেছিল। দেখি এটা কার নাম্বার। হ্যালো, আপনি কে কথা বলছেন? কি? আগে না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি হলো স্যার, কার নাম্বার? আলট্রা ব্যাংকের। কি চন্দনকে ব্যাংকের থেকেই ফোন করা হয়েছিল? হ্যাঁ ফ্রেডি, এর মানে হলো খুনি ব্যাংকেরই কোনো ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই টাকা পেয়ে যাবেন। আপনি আসুন স্যার। স্যার ব্যাংক তো বন্ধ হয়ে গেছে, শুধু অমর স্যার ছাড়া বাকি সবাই বাড়ি চলে গেছেন। ঠিক আছে। সিআইডি এই সময়? স্যার, খুনির কোনো খোঁজ মিলল? খুব শীঘ্র জানতে পারা যাবে। বিবেক, একবার ওই নাম্বারটায় ফোন করো তো। ইয়েস স্যার। ও, এই ফোনটা কে ব্যবহার করে? স্যার, ব্যাংকের যে কোনো স্টাফই এই ফোনটা ব্যবহার করতে পারে। স্যার খুনি খুব চালাক, প্রত্যেকটা পা মেপে ফেলেছে। ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘকেও ভয় পায়। ব্যাংকে যত লোক কাজ করে তাদের সবাই রেকর্ড চাই আমাদের। কিন্তু স্যার, এমপ্লয়ীদের রেকর্ড তো এখানে নেই, হেড অফিস থেকে আনতে হবে। নিখিল, এই ব্যাংকের হেড অফিসে ফোন করো, ওদের বলো যেন 2 ঘন্টার মধ্যেই এই ব্যাংকে যত লোক কাজ করে তাদের লিস্ট যেন পাঠিয়ে দেয়। এটা কি? কি হলো সচিন? এই দেখুন স্যার, ব্যাংক ম্যানেজার হরিশের ফাইল। এ আবার কি রহস্য? ফাইলটা হরিশের, কিন্তু ফটো তো অন্য লোকের দেখছি। স্যার এরকমও তো হতে পারে কেউ হরিশের ছবিটাই বদলে দিয়েছে। হ্যাঁ বিবেক, কিন্তু কেউ এমনটা কেন করবে? তাতে তার কি লাভ হবে? একে কি চেনো? আমি তো একে আগে কখনো দেখিনি। তো তোমাদের ম্যানেজারের ফাইলে এই লোকটার ফটো কেন আছে? আমি কি করে জানবো স্যার? আপনার সামনেই তো হেড অফিস থেকে এই ফাইলগুলো আনালাম। হেড অফিস কি কিছু জানে না? দেখেনি নাকি ওরা? এই ফাইলে লেখা আছে 2 সপ্তাহ আগেই ও এখানে ট্রান্সফার হয়েছে, আর এর আগে ও ঔরঙ্গাবাদের ব্রাঞ্চে কাজ করত। হ্যাঁ স্যার, উনি তো এই সবে সবে জয়েন করেছেন এই অফিসে। স্যার আবার এটা নয় তো যে এই ফাইলে যার ফটো আছে সেটা আসল হরিশেরই, আর ওই নকল হরিশ ব্যাংক ম্যানেজার সেজে বসে আছে, আর নকল ম্যানেজার সেজে চুরি করাচ্ছে। স্যার হরিশের অ্যাড্রেসও আছে এই ফাইলে। এই অ্যাড্রেসে গিয়ে দেখি চলো, যে ওখানে আসল ম্যানেজারই থাকে নাকি নকলটা। মনে হচ্ছে ম্যানেজার বাবু ঘুমোচ্ছেন। আচ্ছা, তুমি কি করে জানলে? তা না হলে স্যার উনি দরজা খুলতে আসতেন না? হ্যাঁ, আরেকবার আবার ট্রাই করে দেখা যাক। কিছু শুনলে তুমি? এরকম একটা আওয়াজ।
অভিজিৎ, ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না আপনার। আমরা সিআইডি থেকে এসেছি। ওকে? হরিশ, হ্যাঁ হরিশ, হরিশ আমি হরিশ। কে করেছে এইসব? আমাকে ওরা মেরে ফেলবে স্যার, আমাকে মেরে ফেলবে। হ্যাঁ? কে কে মারবে তোমায়? যারা আমাকে এখানে কিডন্যাপ করে রেখেছে। এই লোকটা কি? এই লোকটাই, এই লোকটাই। ও, হ্যাঁ, এই একে কিডন্যাপ করে রেখে এর জায়গায় চলে গেছে ব্যাংকে। যেদিন আমি ঔরঙ্গাবাদ থেকে এখানে এসেছি সেদিনই ও আমাকে কিডন্যাপ করেছে আর আমাকে এই বাড়িটায় আটকে রেখে দিয়েছে। আর ব্যাংকের কাগজপত্রে আমাকে দিয়ে প্রায়শই সই করিয়ে নেয় স্যার। খুব চালাক, ও জানে যে নকল সই করলে ধরা পড়ে যাবে। আর তাছাড়াও স্যার হেড অফিসে ফোন করে আমাকে দিয়ে কথাও বলিয়ে দেয় স্যার, যাতে সবার এটা মনে হয় যে সবকিছুই ঠিকঠাক আছে। খুব লম্বা গেম খেলতে চাইছে এই লোকটা। প্রথমে এর জায়গায় ও চলে গেল ব্যাংকে ম্যানেজার সেজে, তারপরে ওই চোর চন্দনকে ডাকলো আমাদের ভুল বোঝাবে বলে। কিন্তু স্যার, চন্দন তো একজন ফেরারি আসামি ছিল, ওর ফোন নাম্বার কি করে পেল ওই নকল ম্যানেজারটা? আচ্ছা, ওইভাবে পাইনি তো যেভাবে আমরা পেয়ে গেছি। তার মানে চন্দনের মা বাবার থেকে? হ্যাঁ, চন্দনের মা বাবার কাছ থেকে। ওনাদেরকে একটু বিরতে রাখো। আমরা আপনাদের চন্দনের নম্বর এই জন্য দিয়েছিলাম যাতে আপনারা ওকে ধরতে পারেন, কিন্তু আপনারা তো ওকে প্রাণে মেরে দিলেন। মাসিমা, চন্দন আমাদের উপর লাগাতার ফায়ারিং করছিল। বিশ্বাস করুন, আমাদের কাছে অন্য কোনো উপায় আর ছিল না। চুপ করো, আমার ছেলেকে তোমরা কেড়ে নিলে আর এখন মাসিমা বলছো? শান্তি, চন্দন অন্যায় কাজের সাথে যুক্ত হয়েছিল, তার দোষারোপ এদের ঘাড়ে কেন চাপাচ্ছ? বলুন স্যার, কি জানতে চান আপনারা? চন্দনের নাম্বার কি আপনি আমাদের ছাড়া অন্য কাউকে দিয়েছিলেন? আগে না, শুধু আপনাকে। ভালোভাবে মনে করুন, হয়তো চন্দনের কোনো বন্ধু টন্ধু এসেছিল আপনাদের কাছে, যাকে আপনারা নাম্বার দিয়েছিলেন। স্যার, একজন বন্ধু এসেছিল ওর। এসেছিল? কেন কেন এসেছিল? আমাদের কাছে টাকা দিতে। এই টাকাটা চন্দন পাঠিয়েছিল? হ্যাঁ, কিন্তু আমি সেই টাকা নিতে একদম রাজি হইনি। তারপর 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 ও বলল যে আপনি চন্দনকে ফোন করে বলুন। আমি ওরই সামনে চন্দনকে ফোন করি আর ওকে বকি, আর আমি ওকে বলি যে এই অন্যায়ের টাকা আমার লাগবে না। কি নাম ছিল সেই বন্ধুর? নাম তো মনে নেই স্যার। আচ্ছা, আপনি ফোন করার পর আপনার মোবাইল ওর আশপাশে রাখেননি তো? মনে পড়েছে, শান্তি কাঁদছিল। আমি আমি টেবিলে ফোন রেখে শান্তির পাশে গিয়ে দাঁড়াই। হতে পারে স্যার ওই সুযোগে ও মোবাইল থেকে চন্দনের নাম্বারটা বের করে নেয়। চন্দনের নাম্বার নিয়ে ও কি করবে স্যার? এটা এক অনেক বড় গল্প। আপনি বরং এই ছবিটা দেখুন। এই ব্যক্তি এসেছিল কি? আগে না, সে নয়। এটা দেখুন তো, এসেছিল কি? হ্যাঁ হ্যাঁ, এই ছিল, এই এসেছিল। ও, তাহলে এই হলো সেই শিল্পী। স্যার, উনি তো চলে গেলেন। হ্যাঁ, জানি আমরা। কাজ হবে কিনা তাও জানি না। কেন, কোনো আত্মীয় স্বজন নেই? না স্যার, কোনো আত্মীয় পরিজন নেই। ওনার ভাইপো নিশান, ও থাকে না এখানে? না স্যার। নিশান এখানে থাকে না তো? কোথায় থাকে ও? জানি না স্যার, এটা হয়তো ওনার ড্রাইভার বলতে পারবে। ড্রাইভার? নিশানের বুঝি ড্রাইভারও আছে? হ্যাঁ স্যার, কারণ সাহেব তো নিজে গাড়ি চালাতে পারেন না। ও তো আমাদের বলেছিল যে ও নিজেই নিয়ে এসেছে রাহুলকে ব্যাংকে গাড়িতে করে। এই নিশান তাহলে আমাদের মিথ্যে বলেছে।
এই তো নিশান। না স্যার, ইনি তো সাহেব নন। এ নয়? ওর কোনো ফটো আছে বাড়িতে? হ্যাঁ স্যার, 1 মিনিট। সেটা আবার এটা নয় তো যে ম্যানেজারের মতো এই নিশানো নকল? এখনই জানা যাবে সেটা সচিন। এই নিন স্যার। ও মাই গড, ও নিশান? এই নিশানের ড্রাইভারের থেকে আমাদের ওর বাড়ির ঠিকানা। আরে ইয়া, দারুণ অ্যাক্টিং করেছিস তুই। কয়েক মুহূর্তের জন্য তো আমি ভুলে গিয়েছিলাম যে আসল নিশান তুই নোস, আমি। আরে ভাই, তুইও কিছু কম ছিলিস না। সিআইডির লোকেদের চোখে তুই কি ধুলো দিলি। যদি তুই সিনেমায় থাকতিস না, তুই অ্যাওয়ার্ড পেতিস, অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড তো এখনো পাবে তোমরা। সমস্ত দাগী অপরাধীদের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমরা ঠিক পৌঁছে যাই, যাতে তারা তাদের পরিশ্রমের ঠিকঠাক ফল পায়। দয়া? দয়া? তোমায় কে বললো যে আমার নাম দয়া? আমি দয়া নয়, আমি সচিন। চিন। আর আমি বিবেক। তাহলে স্যার আমি তুমি পুরবি হয়ে যাও বা ফ্রেডি হয়ে যাও। রেডি স্যার। না স্যার, পুরোবি ঠিক আছে। কি বিবেক স্যার? আগে পুরবি দেবী। এটা আবার কি ধরনের মজা? তোমাদের দুজনেরই খুব শখ না নিজেদের পরিচয় বদলানোর? তো আমরা ভাবলাম একই কাজ তোমাদের সঙ্গেই করে দেখি। যেতে দাও আমাদের দুজনকে, নাহলে তোমাদের তিনজনকে এখানেই শেষ করে দেব। ঠিক আছে, যাও। কমান। পালাচ্ছিস কোথায়? আয়, তোর জন্য আমরা সিআইডির জিপ নিয়ে এসেছি। তুই তো গাড়ি চালাতেই পারিস না। যে টাকাগুলো আমরা লুট করলাম, তুমিও তার থেকে কিছু কামিয়ে নাও। আমাকে ঘুষ দিতে চাস? হ্যাঁ, টাকা দিয়ে সবকিছু কেনা যায় দয়া? তুমি কি ধোয়া তুলসী পাতা নাকি? নিজের দাম বলো ব্যাস। আমার সততা কিনতে চাস তুই? হ্যাঁ, এই হাতের দাম লাগাবি তুই, যেটা অপরাধীদের উপরে পড়ে। এই হাতের দাম তুই দিতে পারবি না। এত জোরে কেন মারলে? আমার নাম রাজ, আর আমি নিশানের বন্ধু। এই হলো আসল নিশান, আরে নকল ভাইপো। আসল নিশান নকল ম্যানেজার, নকল ম্যানেজার আসল ভাইপোর, নকল ভাইপোর নকল নিশান। স্যার, আমার মাথাটা কেমন ঘুরছে স্যার। কেন মারলি রাহুল বাবুকে? উনি তো তোর কাকা ছিলেন। হ্যাঁ, নামেই কাকা ছিল, কিন্তু উনি আমাকে আমার বিজনেস শুরু করার জন্য টাকা দিচ্ছিলেন না। আর তারপর আমি পেপারে একটা খবর পড়ি, চন্দন জেল থেকে পালিয়েছে। তখন তুই তোর বন্ধু রাজের সঙ্গে মিলে প্ল্যান করলি, হরিশকে কিডন্যাপ করলি, আর নিজেই হয়ে গেলি ব্যাংক ম্যানেজার, আর নিজের বন্ধু রাজকে বানিয়ে দিলি নিশান। আমরা ভেবেছিলাম যে খুন আমরা করব, আর দোষটা যাবে চন্দনের উপর। তাই যেদিন দীপকের খুন হয়, তোমরা চন্দনকে ফোন করে ব্যাংকে ডেকে নাও। কিন্তু তাতে লাভটা কি হলো? তারা তো সত্যিটা খুঁজে বার করলেন। কি করব? অপরাধীদের সঙ্গে আমাদের সম্পর্ক এমনই, কোনো না কোনো ভাবে আমরা অপরাধীদের পর্যন্ত পৌঁছেই যাই। কিন্তু তোমরা এটা কি করে জানতে পারলে যে তোমাদের কাকা ব্যাংক থেকে 30 লাখ টাকা তুলবে? আমি ওনাকে ফোনে কথা বলতে শুনেছিলাম, আর তারপর যখনই কাকাকে ব্যাংকে আসতে দেখলাম, আমি ক্যাশিয়ারকে আওয়াজ বদলে ফোন করলাম আর ওনাকে ফার্স্ট ফ্লোরে আসতে বললাম। আর তারপর নোটের উপর বিষ মাখিয়ে দিলাম।
আর যখন তোর কাকা বিষ মাখানোর টাকা গুনছিলেন তখন তুই একটা ছেলেকে ওখানে পাঠাস যে ইচ্ছাকৃতভাবে চা ফেলে। চায়ের দাগ ধোয়ার জন্য তোর কাকা বাথরুমে যান আর ততক্ষণে বিষ কাজ করতে শুরু করে দেয়। আর যখন সাহায্যের জন্য কাকা বাইরে বেরোন সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর তার মধ্যেই ঠিক সুযোগ বুঝে ওই চাওয়ালা ছেলেটা সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়, তাই তো? আমায় ক্ষমা করে দিন। ক্ষমা তো এবার কাকার কাছে চাইবি, উপরে গিয়ে। ফাঁসি হবে তোদের দুজনের, ফাঁসি।